আজকে আমরা একটা নতুন টপিক করি। ঠিক আছে? এই টপিকটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা অনেকেই আগে পড়েছ হয়তো, আবার অনেকে পড়োনি বা পড়লেও এটা সম্পর্কে খুব বেশি ধারণা নেই। তো এই টপিকটা আমি তোমাদের সাথে একটু ডিসকাস করব। একটু ভালোভাবে আমাদের একটু ডিসকাস করতে হবে। সেটা হচ্ছে আমাদের জুডিশিয়াল সিস্টেম সম্পর্কে। দেখো, তো জুডিশিয়াল সিস্টেম পড়তে গিয়ে আমি তোমাদের প্রথমেই ডিসকাস করেছিলাম যে আমাদের শাসন ব্যবস্থা বা যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে বা ভারতের সংবিধান রয়েছে, সেখানে আমাদের ক্ষমতা বা পাওয়ারকে ডিস্ট্রিবিউট করা হয়েছে তিনটে জায়গার মধ্যে। কোন কোন প্লেসে আমি বলেছিলাম মনে আছে? কেউ বলতে পারবে কোন কোন জায়গায় আমাদের পাওয়ারকে কি ভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে? বলো, যেটা মনে হয় বলো না, কোনো সমস্যা নেই। বলো কি মনে হচ্ছে, কিভাবে পাওয়ার ডিস্ট্রিবিউট করা হয়েছে আমাদের? কাদের কাদের মধ্যে পাওয়ার ডিস্ট্রিবিউট করা হয়েছে? দেখো, কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে। আচ্ছা, কেন্দ্র সরকার রাজ্য সরকার, একদম ঠিক বলেছো। এবার দেখো, আমি যেটা সম্পর্কে তোমাদের জানতে চাইছি, সেটা কেন্দ্র সরকার রাজ্য সরকারের ব্যাপার নয়। আমি বলছি যে আমাদের কনস্টিটিউশন ক্ষমতা ডিস্ট্রিবিউট করেছে তিনটে জায়গার মধ্যে। প্রথম একটা জায়গা দেওয়া হয়েছে আমাদের এক্সিকিউটিভদের হাতে। আরেকটা, বলো। লেজিসলেটিভ আর একটা জুডিশিয়ারি। একদম, আমি এটা তোমাদের কাছে জানতে চাইছিলাম। এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, আর নাম্বার 3 হচ্ছে আমাদের জুডিশিয়ারি। তো এই তিনটে জায়গাকে আমাদের সেপারেট ভাবে আমাদের কনস্টিটিউশন তিনটে জায়গায় পাওয়ারকে ডিস্ট্রিবিউট করেছে। তো এর মধ্যে এই যে দুটো জায়গা, এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ, এই দুটো জায়গা আমাদের কনস্টিটিউশনে কি হয়, অনেকটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। মানে যারা এক্সিকিউটিভ মেম্বার হয়ে থাকে, তারা অনেকটাই লেজিসলেটিভকে প্রভাবিত করতে পারে। কারণ লেজিসলেটিভ অনেক মেম্বারই এক্সিকিউটিভ মেম্বারের সাথে সেম হয়ে যায়। যেমন লেজিসলেটিভের মধ্যে আমাদের কাজ, আমাদের এক্সিকিউটিভদের মধ্যে কাজ করে আমাদের প্রেসিডেন্ট, তারপর আমাদের প্রাইম মিনিস্টার রয়েছে, তারপর আমাদের সিএম, গভর্নর। তাহলে এরা প্রত্যেকে কি হয়, আমাদের এক্সিকিউটিভ হেড, এক্সিকিউটিভ মেম্বার হিসেবে এরা কাজ করছে। এবার এদের দ্বারাই কিন্তু দেখো, এদের দ্বারাই মানে এদের পার্টিরই লোকরা লেজিসলেটিভে থাকে। মানে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট এমপি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ, অথবা মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল এমএলসি, এরা হয় আমাদের লেজিসলেটিভ মেম্বার। তাহলে দেখো, এই দুটো জায়গায় একে অপরকে দেখো বারবার প্রভাবিত করতে পারে, কারণ কমন ব্যাপার রয়েছে। তার মানে লেজিসলেটিভের কাজ কি? আমাদের যে লেজিসলেটিভ বডিরা রয়েছে, এদের কাজ কি? হোয়াট ইজ দেয়ার ওয়ার্ক? বলো কি কাজ? ল মেকিং। ওকে, লেজিসলেটিভের বডিটাকে আমরা জানি তো, এটাকে আমরা ল হাউস বলে থাকি। তাহলে এরা কি করে? আইন তৈরি করে। এরা ল মেকিং কাজের সাথে, আইন তৈরির সাথে এরা যুক্ত থাকে। এক্সিকিউটিভরা কি কাজ করে? এক্সিকিউটিভদের কাজ কি? এই যে লটা তৈরি করা হয়েছিল, সেই লটাকে কার্যকরী করা, কেম ইনটু এফেক্ট, এটাকে কার্যকরী করা। আর জুডিশিয়ারির কি কাজ তাহলে, বলো? জুডিশিয়ারির কি কাজ? লটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা সেটা দেখা। একদম। তাহলে জুডিশিয়ারির কাজ হচ্ছে এই যে লটা, যেটা আমাদের লেজিসলেটিভ মেম্বাররা যে লটা তৈরি করলো, সেটা এক্সিকিউটিভ মেম্বাররা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা দেখাই হচ্ছে আমাদের জুডিশিয়ারির কাজ। তাহলে সেই জুডিশিয়ারির মধ্যে আমাদের রয়েছে কে কে? সুপ্রিম কোর্ট রয়েছে, যেটা আমাদের সেন্ট্রাল লেভেলে কাজ করবে কেন্দ্র সরকারের হয়ে, প্লাস যেসব আমাদের এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছে তাদের হয়ে সুপ্রিম কোর্ট কাজ করবে। নেক্সট, প্রত্যেক রাজ্যে থাকবে আমাদের হাইকোর্ট থাকবে। হাইকোর্ট থাকবে, যেটা আমাদের স্টেট বা রাজ্যের কোর্ট হিসেবে কাজ করে থাকবে। আর থাকবে আমাদের সাবঅর্ডিনেট কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট। এর মধ্যে সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে আমাদের যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, ঠিক আছে, আর অন্যান্য যে কোর্টগুলো রয়েছে, মানে যেগুলো আমাদের হাইকোর্টের আন্ডারে যে কোর্টগুলো থাকবে, সেগুলো আমাদের সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে থাকবে। তাহলে দেখো, আমরা অলরেডি জানি যে আমরা এক্সিকিউটিভ বডিদের সম্পর্কে পড়েছি, কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, কি কাজ পড়েছি।
প্রাইম মিনিস্টার কিভাবে কাজ করে পড়েছি, চিফ মিনিস্টার কিভাবে কাজ করে পড়েছি, গভর্নর কিভাবে কাজ করে আমরা কম বেশি এগুলো সম্পর্কে পড়েছি। এবং লেজিসলেটিভের মধ্যেও আমরা কিছু কিছু ভাবে আমরা পড়েছি যে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ কি কি পাওয়ার এনজয় করে সেগুলো সম্পর্কে আমরা পড়েছি। এবার যেটা আমাদের একটু পড়তে হবে সেটা হচ্ছে আমাদের জুডিশিয়ারি সম্পর্কে, মানে কিভাবে আমাদের এই যে সুপ্রিম কোর্টের কথা আমি বললাম, সুপ্রিম কোর্টের কি কি ক্ষমতা রয়েছে, কেন্দ্র সরকারের হয়ে সুপ্রিম কোর্ট কি কি ক্ষমতা এনজয় করে আমরা পড়বো, হাইকোর্টের এখতিয়ারের মধ্যে কোন কোন ক্ষমতা রয়েছে সেগুলো আমরা পড়বো, রিটগুলো সম্পর্কে পড়েছি, আর সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে আমরা জিনিসগুলো ডিসকাস করব কিভাবে যে কোনো কেস যেগুলো কোর্টে যে কেসগুলো হয়ে থাকে সেগুলো সাবঅর্ডিনেট কোর্ট মানে লোক আদালত থেকে শুরু করে ট্রাইব্যুনাল থেকে শুরু করে কখন এই জিনিসগুলো তৈরি হয় সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব। তাহলে এটা আমাদের দেখো জুডিশিয়ারির পার্ট, এটা আমাদের একটু ডিটেলস একটু ভালো করে আমাদের জানতে হবে। তাহলে দেখো আমরা কি পড়বো সেটা সম্পর্কে প্রত্যেকের একটা স্পষ্ট ধারণা হয়েছে। এমএলসি টা কি? এমএলসি হচ্ছে বিধানসভা, সরি, বিধানসভা, বিধান পরিষদ, সরি, হ্যাঁ, এমএলসি হচ্ছে বিধান পরিষদ, ইংলিশটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল। মানে রাজ্যের দুটো কক্ষ, কিছু কিছু রাজ্যের দুটো কক্ষ থাকে, একটা থাকে বিধানসভা, বিধান পরিষদ, সেই বিধান পরিষদটা হচ্ছে মানে লেজিসলেটিভ কাউন্সিল, তার যে মেম্বার হয় তাদেরকে এমএলসি বলা হয়। আমাদের রাজ্যে যে বিধানসভা রয়েছে তাদের মেম্বারদের কি বলা হয়, এমএলএ বলা হয়। বুঝতে পারলে রিপা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো এটা আমরা আজকে ডিসকাস শুরু করবো যে সুপ্রিম কোর্ট সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। দেখো তাহলে প্রথমেই, আচ্ছা এর মধ্যে কারো কোনো ডাউট নেই, কোনো কোশ্চেন? আরেকটা কেম ইনটু কি লিখেছেন ওটা? কেম ইন্টু এফেক্ট। এফেক্ট আর কি, কেম ইন্টু এফেক্ট মানে যেগুলোকে কার্যকরী করে, বাংলাতে আমরা বলবো এরা কি করে, যে আইনটা তৈরি হয়েছে সেই আইনটাকে কার্যকরী করে। ওকে, ঠিক আছে। দেখো তাহলে এবার আমরা প্রথমেই যে, আচ্ছা এখানেই আমি ডিসকাস করে নিই, আমাদের যে এই যে জুডিশিয়াল সিস্টেম, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, হুইচ কান্ট্রি, কোন দেশের জুডিশিয়াল সিস্টেম আমরা অ্যাকসেপ্ট করেছি বলো? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা ইউএস বলেছিলাম, ইউএস ফেডারেশন, যে যুক্তরাষ্ট্রীয় ফেডারেশন থেকে জুডিশিয়াল রিভিউ আমরা অ্যাকসেপ্ট করেছি। ইউএস ফেডারেশন, ইউনাইটেড স্টেটস মানে আমেরিকার ফেডারেশন থেকে আমরা অ্যাকসেপ্ট করেছি, আমাদের যে জুডিশিয়াল সিস্টেমটা আমরা আমেরিকা থেকে নিয়েছি। এবার আমরা যেটা বললাম যে এই যে জুডিশিয়াল সিস্টেমটা আমরা ইউএস ফেডারেশন থেকে নিয়েছি, এটা অ্যাকসেপ্ট করা হয়েছিল বা নেওয়া হয়েছে কোথা থেকে, আমাদের 1935-এ 1935 সালে আমাদের যে ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যে ভারত শাসন আইনটা প্রবর্তন করা হয়েছিল, সেই ভারত শাসনের আইনের মধ্যে যে বিচার ব্যবস্থার কথা বলা হয়েছিল সেই বিচার ব্যবস্থাটাই বর্তমানে ভারতের যে শাসন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, মানে যেটা বলা হয়েছিল সেটাকেই কার্যকরী করা হয়েছে 1935-এ। আচ্ছা এই যে 1935 সালের ভারত শাসন আইন, এটা কার্যকরী করা হয় কবে মনে আছে? কবে কার্যকরী হয়, কত সালে? ভুলে গেছো, পড়নি? কার্যকরী করা হয়েছিল 1937, 1937-এ। আর এটাকে রদ করা হয় কবে? একটু পুরনো পড়া জিজ্ঞেস করলাম, পারবে? ওকে, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা ঠিকঠাক? হ্যাঁ স্যার, শুনেছি। ওকে, ওকে, তাহলে রদ করা হয়েছিল কবে? 1939-এ, 1939 সালে। এটা মাথায় রাখবে, এই দুটো পয়েন্ট কিন্তু মনে রাখবে 1935 সালের ভারত শাসন আইনের আন্ডারে। তাহলে আচ্ছা ঠিক আছে, এবার দেখো তো আমাদের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় আমরা কিন্তু ইউএস ফেডারেশন থেকে আমরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছি। তবে তবে আমাদের যে কান্ট্রির যে জুডিশিয়াল সিস্টেম সেটা কিন্তু টোটালি ইউএস ফেডারেশনের দ্বারা প্রভাবিত নয়, এটা একটা মিডিল পাথ ফলো করে, যেটাকে আমরা মধ্যপন্থা বলি,
এটা একটা মিডিল পাথ ফলো করে, মানে দুটো দেশের সংবিধানের মিডিল পাথ ফলো করে থাকে। একটা হচ্ছে আমাদের ইউএসএ আর একটা হচ্ছে ইউকে, মানে ইউনাইটেড ব্রিটেনের ব্রিটেন রয়েছে আর ইউএসএ, দুটোর মানে জুডিশিয়াল সিস্টেমের মিডল পাথ আমরা ফলো করি। তবে বেশিরভাগটা আমরা ইউএসএ থেকেই অ্যাকসেপ্ট করেছি, কারণ ইউকেতে আমাদের যে সিস্টেমটা রয়েছে সেটা আমরা পরে আবার ডিসকাস করবো, এখানে একটা বলছি, সেটা হচ্ছে জুরি সিস্টেম। ওকে, জুরি সিস্টেম রয়েছে ইউকেতে, কিন্তু আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু কোনো জুরি সিস্টেম নেই। ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু কোনো জুরি সিস্টেম নেই, নো জুরি ইন ইন্ডিয়া। এবার কেউ বলতে পারবে যে জুরি ব্যাপারটা কি? বলতে পারবে কেউ জুরি ব্যাপারটা কি? যেটা মনে হয় বলো না। পারা যাবে? ওকে, দেখো, জুরি ব্যাপারটা হচ্ছে, দেখো আমাদের এখানে সাপোজ কোনো একজন, মানে কোনো একটা কেসের ক্ষেত্রে যে আমাদের যে বেঞ্চ গঠন হয় সেখানে হয়তো যে 4 জন বিচারক রয়েছে, তো তারা কি হচ্ছে 4 জন বিচারক কোনো কিছুতে কোনো কিছু মতে আহ, হতে পারছে না, মানে মানে বুঝতে পারছে না যে কি ডিসিশন নেওয়া হবে, মানে তারা বুঝতে পারছে না যে কি, মানে এই ক্রাইমটার জন্য এর জন্য কি হবে। তখন কি আমাদের পাবলিক ওপিনিয়ন নেওয়া হয়, যে জনগণের মত নেওয়া হয় যে জনগণ কি বলতে চাইছে, বা কিছু লোককে ডেকে সেখানে কি বলা হয় যে তো আপনাদের কি মতামত বলুন, এটা কি আমাদের এখানে করা হয়? বলো। শুনতে পাচ্ছ প্রত্যেকে? না, হয় না। তাহলে সেটা তো একটু রেসপন্স করবে। ওকে, তো আমাদের এখানে দেখো এই জিনিসটা করা হয় না, কিন্তু ব্রিটেনে কিন্তু এটা করা হয়। সেই জন্য ব্রিটেনে কিন্তু জুরি সিস্টেমটা রয়েছে, কিন্তু আমাদের এখানে জুরি সিস্টেমটা নেই। এই কারণে এটা আমাদের ব্রিটেনের কনস্টিটিউশন থেকে আমাদের আলাদা, দেখি জুরি সিস্টেমের মধ্যে ডিফারেন্স থাকে। ওকে, সে জনগণের ইয়ে নেওয়া হয় সেটাকে জুরি সিস্টেম বলছে। জনগণের বলতে কি, সাপোজ এই যে বললাম যে কোনো একটা কেস হলো বা কোনো একটা এতে বিচারকরা নিজেদের মধ্যে মত নিতে পারছে না, তখন কি হলো যে বিভিন্ন জায়গার জনগণদেরকে নিয়ে 20 জন এরকম লোক নেওয়া হলো, 20 জন এরকম বিচক্ষণ ব্যক্তি নেওয়া হলো, যারা বিভিন্ন হচ্ছে বলো সামাজিক দিক থেকে, বা যারা হচ্ছে বেটার আর কি, বুদ্ধিজীবী বলতে পারো, যাই হোক, তো তাদেরকে নেওয়া হলো, তাদের মধ্যে ভোট করা হলো, তাদের যে মেজরিটি পোর্শন যে ডিসিশনটা জানাবে সেটাই অ্যাকসেপ্ট করা হবে। বুঝতে পারলে? কিন্তু আমাদের এখানে কিন্তু এটা করা হয় না, এটা ব্রিটেনে করা হয়, জুরি সিস্টেম। সে বলো। সে তাহলে সে কমিশন গুলো যখন গঠন হয় ওগুলো কোন ক্ষেত্রে হয়? কমিশন ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কমিশনের ব্যাপারটা হচ্ছে ট্রাইব্যুনাল, ঠিক আছে? ট্রাইব্যুনাল আমি ডিসকাস করব, এই আমি কোর্টগুলো, কোর্টের মধ্যেই আমাদের ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনালের মধ্যে বিশেষ বিশেষ ট্রাইব্যুনাল, যে কোনো রকম অর্থ সংক্রান্ত কোনো রকমের ঘটনা ঘটলো, কোনো রকম বিচার সংক্রান্ত কোনো ঘটনা ঘটলো, সেই জন্য কি হয়, স্পেশাল একটা কমিশন গঠন করা হয়, যারা একটা রিপোর্ট পেশ করবে, সেইগুলোকে ট্রাইব্যুনাল গঠন করা। বুঝতে পারলে? সেগুলো এর মধ্যে জুডিশিয়ারির মধ্যেই পড়বে। আমি আগে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টটা পড়াই, তারপর আমি এখানে ট্রাইব্যুনালটা ডিসকাস করব। বুঝা গেছে? হুম, বুঝেছি। ওকে, দেখো, এবার আমাদের যে জুডিশিয়ারির কথা আমরা বলছি, সেই জুডিশিয়ারির ক্ষেত্রে কি হয় যে, দেখো একটা জিনিস জানবে, একটা জিনিস মাথায় রাখবে, আমাদের জুডিশিয়ারির মধ্যে যে আমাদের যে সিস্টেম অফ কোর্ট, কোর্টের যে সিস্টেম, সেটা কিন্তু সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট হয়। ভালো করে বুঝবে, আমাদের যে কোর্ট সিস্টেম সেটা হচ্ছে সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট, ঠিক আছে? সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট হয়ে থাকে। এবার কোশ্চেনটা হচ্ছে, স্যার সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট বলতে আমরা কি বুঝছি? আর তাহলে আমাদের এখানে সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট মানে অন্য জায়গায় নিশ্চয়ই অন্য কিছু রয়েছে, কি পার্থক্য রয়েছে? কেউ এক্সপ্লেন করবে একটু? একদম আইডিয়া নেই, তাই তো? আচ্ছা, জুডিশিয়ালির ব্যাপারে একদমই কোনো আইডিয়া নেই কারো? আর তো নেই স্যার সেরকম। ওকে, ঠিক আছে। ওকে, দেখো, তো সিঙ্গেল সিস্টেম অফ কোড বলতে বলছে যে সাপোজ একটা ল,
একটা ল যেটা তৈরি করলো আমাদের সুপ্রিম কোর্ট, যে ল তৈরি করবে, সুপ্রিম কোর্ট থেকে একটা ল তৈরি করা হলো, সেটা কি কোনো হাইকোর্ট মান্য নাও করতে পারে? কোনো হাইকোর্ট সেটাকে বললো না আমরা এটা মানবো না, তাহলে হাইকোর্ট কি এটাকে ডিনাই করতে পারে সুপ্রিম কোর্টের কোনো কিছুকে? বলো তো, সুপ্রিম কোর্টের কোনো আদেশকে হাইকোর্ট কি ডিনাই করতে পারে? কি মনে হয়? না। পারে না, পারবে না, কখনোই পারবে না। তাহলে হাইকোর্ট কিন্তু ক্যান নট ডিনাই, আমি এই কারণে বলছি, দেখো ক্যান নট ডিনাই, তার মানে যে সিস্টেমটা এখানে হবে, সেটা যেটা সুপ্রিম কোর্ট যেটাকে চালাবে, মানে সুপ্রিম কোর্ট যে লটাকে বানাবে সেটা মানতে হাইকোর্ট বাধ্য। তাহলে হাইকোর্ট বাউন্ডেড, বা হাইকোর্ট যে সুপ্রিম কোর্ট যেটা বানাবে সেটা সাবঅর্ডিনেট কোর্ট মানতেও বাধ্য। তার মানে দেখো পুরোটা একটা সিঙ্গেল সিস্টেমের মধ্যে চলছে, মানে সুপ্রিম কোর্টের কথাতে দেখো প্রত্যেকটা কোর্টকেই কিন্তু চলতে হচ্ছে, কেউ কিন্তু নিজস্ব রকম মানে নিজস্ব সুপ্রিম কোর্টের পারমিশন ছাড়া কেউ কিন্তু কিছু করতে পারবে না। ওকে, এই কারণে বলা হচ্ছে সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট। কিন্তু যেটা আমাদের ইন্ডিয়াতে দেখা যায়, কিন্তু ইউএস এর ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট হয় না। ইউএস এর ক্ষেত্রে এইরকম হচ্ছে আমাদের যে কোর্ট রয়েছে, যেটাকে আমরা বলি ফেডারাল কোর্ট, ইউএস এর ক্ষেত্রে কোর্ট রয়েছে ফেডারাল কোর্ট। ওকে, ফেডারাল জুডিশিয়ারির মধ্যে ওখানে হচ্ছে ফেডারাল কোর্ট রয়েছে। সেই ফেডারাল কোর্টের মধ্যে ওদের সেন্ট্রালি, মানে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল জুডিশিয়ারি আলাদা হয়, আর স্টেট জুডিশিয়ারি আলাদা হয়ে থাকে। তার মানে কোনো সেন্ট্রাল মানে ইউনাইটেড স্টেট থেকে যে লটা দেবে সেটা প্রত্যেক রাজ্য বা একে মানতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তার মানে এই জায়গায় কাজ করছে কি, এই জায়গায় কাজ করছে ডাবল সিস্টেম অফ কোর্ট। তাহলে ইউএসএ তে কাজ হয় কিরকম, ডাবল সিস্টেম অফ কোর্ট। দেখো ইন্ডিয়ার সিস্টেম অফ কোর্ট আর ইউএস এর সিস্টেম অফ কোর্টের মধ্যে পার্থক্য বুঝতে পারছি আমরা। দেখো দুটো জায়গায় বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তরে সুপ্রিম কোর্ট রয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পার্থক্যটা হচ্ছে কি, যে এখানে সুপ্রিম কোর্টের কথাই হচ্ছে শেষ কথা, তার উপরে কেউ মানে সুপ্রিম কোর্টের কোনো আদেশ আমরা খারিজ করতে পারবো না। কিন্তু ওখানে সুপ্রিম কোর্টের আদেশও কিন্তু যে কোনো স্টেট জুডিশিয়ারি খারিজ করতে পারে বা মানতে নাও পারে। তাহলে ইউএসএতে আমরা ডাবল সিস্টেম অফ কোর্ট দেখতে পাই, আর আমাদের ইন্ডিয়াতে আমরা সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট দেখতে পাই। দেখো প্রত্যেকে বুঝতে পারলে যতটা আমি বললাম? ওকে, দেখো পেজ চেঞ্জ করছি, তাহলে লিখে নিয়েছো যেটা লেখা? হ্যাঁ হয়েছে। কি লিখেছেন? কোনটা বলো? শেষেরটা স্টেট জুডিশিয়ারি, জুডিশিয়ারি, সেন্ট্রাল জুডিশিয়ারি আর স্টেট জুডিশিয়ারি। হয়ে গেছে। ওকে, সেন্ট্রাল জুডিশিয়ারি, জুডিসিআইএআরওয়াই, সেন্ট্রাল জুডিশিয়ারি আর স্টেট জুডিশিয়ারি। ওকে, এবার দেখো আমরা এই যে বিচার ব্যবস্থায় আমরা অলরেডি জেনেছি যে আমাদের যে কোর্টে, আমাদের কোর্টে যে কেসগুলো হয় সেগুলো জেনারেলি কত ধরনের কেস হয়? কোর্টের যে কেস হয় সেটা ক ধরনের কেস হয়? দু ধরনের কেস হয়। দেওয়ানি আর ফৌজদারি। ভেরি গুড, দেওয়ানি মামলা হয় আর ফৌজদারি মামলা হয়। দেওয়ানি মানে ইংলিশটা কি? সিভিল ল। একদম, সিভিল ল। সিভিল হয়। দেওয়ানি মানে যেটা আমাদের সিভিল কেস, মানে সিভিল লয়ার হয়, সেই জন্য সিভিল লয়ার হয়। আর ফৌজদারি মানে যেটাকে ক্রিমিনাল লয়ার বলা হয়, ক্রিমিনাল ল। ঠিক আছে? তাহলে দু ধরনের কেস আমাদের হয়, দেওয়ানি আর ফৌজদারি। তাহলে এই দু ধরনের কেস এটা সমস্ত কোর্টেই হয়। সুপ্রিম কোর্টেও দেওয়ানি মামলা হয়, ফৌজদারি মামলা হয়, হাইকোর্টেও দেওয়ানি মামলা হয়, ফৌজদারি মামলা হয়। তাহলে প্রত্যেক কোর্টেই কিন্তু দেওয়ানি ফৌজদারি দু ধরনের মামলাই আমাদের হয়ে থাকে। এবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট কোর্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি বলতো, বিচার বিভাগীয় স্বাধীনতা। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিচার বিভাগীয় স্বাধীনতা। এটা খুব খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কোর্টকে এই ক্ষমতাটা, জুডিশিয়ারিকে এই ক্ষমতাটা দিয়েছে, বিচার বিভাগীয় স্বাধীনতা। মানে কি, যে একটা বিচারের ক্ষেত্রে কোনো একটা জিনিস তুমি বিচার করছো, জুডিশিয়ালি তুমি সেটাকে বিচার করছো, সেই জায়গায় যে জাজ হবে, জাজ যে ডিসিশনটা নেবে, সেই ডিসিশনটা কিন্তু রিভিউ করা যাবে না। মানে কোনো জাজ যদি কোনো ডিসিশন দেয় তো
তো সেটা তুমি এর জন্য বলতে পারো যে হ্যাঁ আমার এটা লাগছে না, তুমি পুনরায় আবেদন করতে পারো। কিন্তু তার সেই জাজমেন্টের জন্য তাকে যে পানিশমেন্ট বলো বা সে কোর্টের কাছে কোর্টে তার জন্য মানে সেই কোর্টের যে বিচারকের যে ডিসিশন সেটার উপর কেস, এটা কিন্তু হবে না। এবং এটা আমাদের বিচার বিভাগীয় একটা স্বাধীনতা কিন্তু ভোগ করতে পারে। প্লাস আমরা পড়েছি যে আমাদের যে মিনিস্টাররা হয়, মন্ত্রীরা হয়, বা যারা ক্যাবিনেট হয়, মিনিস্টার বা যারা ক্যাবিনেট হয়, বা যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়, তারা রেসপন্সিবল থাকে, তাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে, কি না? আমরা জানি কিছু রেসপন্সিবিলিটি থাকে। দু ধরনের রেসপন্সিবিলিটি হয়, একটা হচ্ছে কালেকটিভলি আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি। বলেছিলাম, ঝট করে বলে দাও তো, কালেকটিভলি রেসপন্সিবল থাকে কার কাছে আর ইন্ডিভিজুয়ালি থাকে কার কাছে? ইন্ডিভিজুয়ালি পার্লামেন্টের কাছে আর রাষ্ট্রপতির কাছে। আচ্ছা, কোনটা কার সেটা বলো। ইন্ডিভিজুয়ালি কার কাছে? পার্লামেন্টের কাছে। ইন্ডিভিজুয়ালি পার্লামেন্টের কাছে, আর কালেকটিভলি প্রেসিডেন্টের কাছে, তাই তো? হ্যাঁ ঠিক বললো না ভুল বললে, উল্টো বললে? স্যার উল্টোটা হবে। উল্টোটাই হবে। আমি এটাই বলছি। দেখো, ইন্ডিভিজুয়ালি বলেছিলাম যে অ্যাপয়েন্ট করে, যে অ্যাপয়েন্টমেন্ট দেয়, তার কাছে সে ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল থাকে, আর কালেকটিভলি রেসপন্সিবল থাকে সে যে হাউসের মেম্বার হয়। এবার বুঝতে পারলে রিপা? উল্টো হয়ে গেছে কেমন? ঠিক আছে, ওকে। তো এটা কিন্তু মনে রাখবে। তার মানে এদের রেসপন্সিবিলিটি আছে, তার মানে এদের যদি কোনো একটা রেসপন্সিবিলিটি থেকে তার হয়, খুব ইজিলি তাদেরকে সরিয়ে দেওয়া যেতে পারে। কোনো মিনিস্টারকে তার পদ থেকে বা ক্যাবিনেটকে তার পদ থেকে খুব ইজিলি সরানো যায়, কিন্তু কোনো জাজকে তুমি ইজিলি সরাতে পারবে না। বুঝতে পারলে? কোনো জাজকে তুমি চাইলেই, কোনো মিনিস্টার বা সিএম পিএম চাইলেই যে কোনো জাজকে সরিয়ে দেবে, এটা কিন্তু পারবে না। তাহলে তাকে সরাতে গেলে কি করতে হবে? কোনো জাজ, হাইকোর্টের জাজ হোক বা সুপ্রিম কোর্টের জাজ হোক, তাকে সরাতে গেলে আমাদের অধিবেশন মানে পার্লামেন্টে, ওকে, পার্লামেন্টে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হবে। পার্লামেন্টে সেই জাজের বিরুদ্ধে, তাকে সে কাজ করতে পারছে না এই অভিযোগ এনে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হবে, এবং সেই ইমপিচমেন্ট প্রস্তাবকে 2/3 মেজরিটিতে পাস করাতে হবে। একমাত্র তখনই সেই জাজকে সরানো যেতে পারে, অন্যথা করা যাবে না। তার মানে ইজিলি পিএম কে সরানো যায়, ইজিলি সিএম কে সরানো যায়, কিন্তু ইজিলি কোনো জাজকে সরানো যায় না। তার মানে সে একটা ইমিউনিটি পাচ্ছে, ফ্রিলি সে কাজ করতে পারে। এবার তাকে যদি বলে মেরে দেবো, ফাটিয়ে দেবো, তাহলে আলাদা ব্যাপার, কিন্তু তার পোস্ট থেকে তাকে যে কোনো সময় পদ থেকে সরাতে পারবে না। এই জন্য আমাদের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে দেখো, মমতা চাইলেও কিন্তু সরাতে পারছে না। বুঝতে পারছো? এই কারণেই পাচ্ছে না। বোঝা গেছে? স্যার যেগুলো চাকরিগুলো বরখাস্ত করলো ওটা? চাকরি বরখাস্ত জিনিসটা সম্পূর্ণ আলাদা। চাকরির ক্ষেত্রে যেটা হয় সেটা হয় অ্যাপয়েন্টমেন্ট। চাকরির অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর এই যে মিনিস্টারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, দুটো কিন্তু একই জিনিস নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। দেখো, এই চাকরির অ্যাপয়েন্টমেন্ট কে দিচ্ছে? একটা অর্গানাইজেশন দিচ্ছে। যে অর্গানাইজেশনটা তৈরি করা হয়েছে, সাপোজ ধরো আমি বললাম একটা পিএসসি, তাহলে অর্গানাইজেশনটা দিচ্ছে কে? পিএসসি তাকে অর্গানাইজেশন, কোনো একটা মানে গভর্নমেন্ট এমপ্লয়িকে সে পারমিশন দিচ্ছে, তাই তো? তাহলে তাকে পদ থেকে, তাকে চাকরি থেকে বরখাস্ত কে করতে পারে? একমাত্র পিএসসি করতে পারে। এবার কোর্ট সেই জায়গায় পিএসসি কে আদেশ দিতে পারে, তুমি রিক্রুটমেন্ট প্রসেস ঠিক করনি, তুমি এর চাকরি থেকে বরখাস্ত করো। কোর্ট কিন্তু বরখাস্ত করছে না, বরখাস্ত পিএসসি কেই করতে হচ্ছে, অর্ডারটা দিচ্ছে কোর্ট। ওকে, এবার পিএসসি যদি এখানে কোর্টের মানে এটাকে নাও মানতে পারে, তাহলে সেই জায়গা হচ্ছে পিএসসির এগেনস্টে তখন কেস হবে। তো পিএসসি নিশ্চয়ই সেই কেসের মধ্যে যাবে না, তখন ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। আর এই অ্যাপয়েন্টমেন্ট, যে কোনো মিনিস্টারদের অ্যাপয়েন্টমেন্ট কে করে? মিনিস্টারদের অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের হচ্ছে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করছে। সেই জায়গায় প্রেসিডেন্ট যদি মনে করে, প্রেসিডেন্ট তো কোনো বডি নয়, প্রেসিডেন্ট তো একজন এক্সিকিউটিভ মেম্বার, তার নিজস্ব একটা টার্ম আছে। তাহলে যদি প্রেসিডেন্টের টার্ম যদি শেষ হয়ে যায়, বা প্রেসিডেন্ট যদি সরে যায়, বা প্রেসিডেন্ট যে যদি ইমপিচ হয়, তখন এরাও সরে যাবে। কিন্তু এটা একটা অর্গানাইজেশন, ব্যাপারটা বুঝলে? দুটো জায়গার পার্থক্য। এই জায়গায় কিন্তু কোর্ট কিন্তু দেবে না, যে কোর্ট কিন্তু এই সুপ্রিম কোর্ট কিন্তু বলবে না প্রেসিডেন্টকে তুমি কোনো মিনিস্টারকে সরিয়ে দাও, সেই ক্ষমতা কিন্তু কোর্টের নেই।
কোর্ট কিন্তু প্রেসিডেন্টকে বলবে না যে তুমি মিনিস্টারকে পদ থেকে সরাও, কিন্তু কোর্ট এরকম অর্গানাইজেশনকে বলতে পারে যে তুমি যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো তাকে অসৎ উপায় দিয়েছো, তোমাকে এর জন্য ছাড়তে হবে, তোমাকে এর জন্য সেই ব্যক্তিটাকে তার চাকরি থেকে ছাড়াতে হবে। বুঝতে পারলে দুটোর পার্থক্য? ওকে, তার মানে এই আবার দেখো আরেকটা বড় ব্যাপার, এই যে জাজরা, এই যে জাজ যারা হচ্ছে তারা জনগণের দ্বারা কি ভোটে হচ্ছে, না কেউ সুপারিশ করছে বলে হয়ে যাচ্ছে? সেভাবে কি হচ্ছে কোনো জাজ অ্যাপয়েন্টমেন্ট? নিশ্চয়ই না, এক্সাম দিচ্ছে, জাজের পরীক্ষা দিতে হয়, জাজের পরীক্ষা দিয়ে সে জাজশিপ পাচ্ছে, জুডিশিয়ারি পাচ্ছে। কিন্তু এই যে মিনিস্টার বলো, প্রেসিডেন্ট বলো, পিএম বলো, এরা কি কোনো পরীক্ষা দিয়ে আসছে? এরা কি হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছে। সেই কারণে এদের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদেরকে আমরা সহজেই সরিয়ে দিতে পারি, মানে যদি আমরা চাই সরাতে পারি, কিন্তু জাজদেরকে কিন্তু সরানো যাবে না। ক্লিয়ার? এবার বোঝা গেছে? ওকে, দেখো এবার আমরা প্রথমেই ডিসকাস করব আমাদের কিছু সুপ্রিম কোর্ট সম্পর্কে, আমাদের কিছু ডিসকাশন প্রথমে থাকবে। প্রথমে আমরা সুপ্রিম কোর্ট সম্পর্কে ডিসকাস আমরা আজকে শুরু করব। সুপ্রিম কোর্ট, এবার দেখো একটা কোশ্চেন খুবই ফেমাস সুপ্রিম কোর্ট সম্পর্কে আসে, এবং আমি যদি জিজ্ঞেস করি তোমরা অনেকেই একটু ভুল উত্তর দেবে। ঠিক আছে, ভুল উত্তরটা কি? তোমাকে যদি কোশ্চেন করে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ ইনোগরেটেড, তোমাকে বলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কবে ইনোগরেট করা হয়েছিল, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কবে ইনোগরেট করা হয়েছিল, মানে যেটাকে আমরা বলবো কার্যকরী করা হয়েছিল, কি বলবে তোমরা? বলো। বল স্যার আপনি আগেই বলে দিলেন ভুল বলবো, তার মানে হচ্ছে তো আমরা যেটা মনে মনে ভাবছি সেটা ভুলই ভাবছি। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট যখন হয়েছিল। তোমাদের অ্যান্সার হচ্ছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, তাই তো? প্রত্যেকে একমত? বলো বলো, প্রত্যেকে একমত না একটু ভুল আছে? বলো। ওটা মনে হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া। একদম, দেখো এই যে কথাটা আমি যেটা বললাম, যদি আমাদের কোশ্চেনটা আসে একটু ভালো করে দেখবে, ঠিক আছে, একটু ভালো করে দেখবে যে স্বাধীন ভারতে বা ভারতে যে সুপ্রিম কোর্ট সেটাকে কবে কার্যকরী করা হয়, ইনোগরেট মানে এটা কিন্তু আমাদের জানতে চাইছে, আমাদের অপশন চেক করবে, জানতে চাইছে অ্যাজ এ ডেট 1950 সালে জানুয়ারি 28, বুঝলে? যখন সংবিধান কার্যকরী করা হয়, সেই কার্যকরী করার মাধ্যমে সুপ্রিম কোর্টকে ইনোগ্রেট করা হয়। আর তুমি যে রেগুলেটিং অ্যাক্টের কথা বলছো, এই রেগুলেটিং অ্যাক্টটা কার্যকরী করা হয়েছিল ব্রিটিশ, ভালো করে বুঝবে, ব্রিটিশ পিভি কাউন্সিল, PIVY পিভি কাউন্সিলের আন্ডারে। ব্যাপারটা বোঝো, এই সুপ্রিম কোর্ট যে তৈরি হয়েছিল এটা কিন্তু ইন্ডিয়া থেকে তৈরি হয়নি, ভারত থেকে কিন্তু এই সুপ্রিম কোর্ট তৈরি হয়নি, ভারতে তৈরি হয়েছিল, কিন্তু এর যে কার্যকরী ছিল সেটা কিন্তু ব্রিটিশদের পিভি কাউন্সিলের আন্ডারে তৈরি হয়েছিল, মানে ব্রিটিশদের যে ল সেই আন্ডারে তৈরি করা হয়েছিল। কিন্তু ইন্ডিয়ার মানে ভারতের যে সুপ্রিম কোর্ট, যেটা সম্পূর্ণভাবে ভারতীয় আইনে তৈরি হবে, সেটা কিন্তু 1950 সালের 28শে জানুয়ারি তৈরি করা হয়েছিল। বুঝতে পারলে কিটা বললাম? এমসিকিউ যখন যাবে অপশন আর কোশ্চেন কি জানতে চাইছে একটু ভালো করে বুঝে করবে। বুঝতে পারলে দুটো জিনিস? ওকে, এবার দেখো। স্যার বলো বলো। বলছি যে ওই আপনি বললেন না সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজদেরকে মানে খালি ওদেরকে কি ওই লোকসভা বা বিধানসভাতে আইন প্রস্তাবের মাধ্যমেই ইমপিচ করা যায়? আর অন্য কোনো গ্রাউন্ডে হবে না, অন্য কোনো গ্রাউন্ডে সরানো যাবে না, একমাত্র হাইকোর্ট আর সুপ্রিম, যদি হাইকোর্টের জাজ হয় তাহলে আমাদের বিধানসভাতে হবে, আর যদি সুপ্রিম কোর্টের জাজ হয় তাহলে আমাদের পার্লামেন্টে হবে, লোকসভা প্লাস রাজ্যসভা একসাথে। আর অন্য কোনো প্রসেসে প্রেসিডেন্ট চাইলেও সরাতে পারবে না, পিএম চাইলেও সরাতে পারবে না। ওকে, তার জন্য কি কিছু মানে কারণ থাকতে হবে, যে অবশ্যই মানে অবশ্যই কারণ। সংবিধান ভঙ্গের না, অপরাধে এখানে সংবিধান ভঙ্গ হবে না, এখানে আমি আসি একটু, আমি একটু ভেতরে যাই,
তখন আমি বুঝতে পারবো, ঠিক আছে? আমি একটু ভেতরে যাই, সুপ্রিম কোর্টের একটু আমি অ্যাপয়েন্টমেন্টগুলো যাই, তখন আমি টোটালটা ডিসকাস করবো। ওকে, একটু ওয়েট করি, আমি সুপ্রিম কোর্ট এটার মানে শুরু করি, শুরু করে আমি ভেতরে আমি পুরো ডিসকাস করবো। ওকে, দেখো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা সব অ্যাপয়েন্টমেন্টগুলো বলবো, কিভাবে হয়, কতজন আছে, কি ব্যাপার, আমি টোটাল ডিসকাস করবো। আমি ইজিলি এই জায়গাটা ছেড়ে যাবো না, এই জায়গাটা আমাদের একটু ভালো করে ডিটেলসে জানতে হবে। দেখো, তো এটা আমাদের কোন পার্টে রয়েছে সুপ্রিম কোর্ট, বলো তো কোন পার্টে রয়েছে? পার্ট 5। পার্ট 5-এ পার্ট রয়েছে। 5। আর যদি হাইকোর্ট বলে, হাইকোর্ট কোন পার্টে রয়েছে? হাইকোর্ট পার্ট 6-এ রয়েছে হাইকোর্ট, কারণ পার্ট 6টা স্টেটের ক্ষেত্রে, আর পার্ট 5 হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে। তাহলে এই পার্ট 5-এ রয়েছে আমাদের এখানে আর্টিকেল কত থেকে কত? 124 থেকে 147। 124 থেকে 124 থেকে 147 এই আর্টিকেলের মধ্যে আমাদের সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, এবার আমাদের হচ্ছে আমরা পড়বো যে সুপ্রিম কোর্টের কম্পোজিশন, যে সুপ্রিম কোর্ট যে মেম্বার হবে সেই কম্পোজিশন, SIPION, সুপ্রিম কোর্টের কম্পোজিশন সম্পর্কে আমরা আলোচনা করব। যে সুপ্রিম কোর্টের কতজন মেম্বার হবে, সেই মেম্বাররা কতজন হবে, সেটা কি ফিক্সড মেম্বার, সেটা কি বাড়ানো যায় না বা কমানো যায় না, যদি বাড়ানো বা কমানো যায় কে করতে পারে, সেটা সম্পর্কে আমরা ডিসকাস করব। তাহলে প্রথম বলো তো, প্রেজেন্টলি সুপ্রিম কোর্টের কতজন মেম্বার রয়েছে, বর্তমানে কতজন মেম্বার রয়েছে? 33। 31 কি 34 না 33 হবে, ঠিক ভুলে গেছি। কতজন সুপ্রিম কোর্টের জাজ রয়েছে প্রেজেন্টলি? 33। জাজ তো 33 আর একজন হচ্ছে মেন যে জাজ, ভেরি গুড, চিফ জাস্টিস। একদম এই কথাটা মাথায় রাখবে যে কোশ্চেনটা কি জানতে চাইছে। তাহলে সুপ্রিম কোর্টের যদি প্রেজেন্ট জাজ বলা হয়, তাহলে আমরা বলবো 33, আর একজন চিফ জাস্টিস মানে 30 মানে 1, তাহলে কতগুলো হচ্ছে টোটাল? আমাদের হচ্ছে 34। তাহলে নাম্বার অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট উইথ ইনক্লুডেড চিফ জাস্টিস ইজ 34। ওকে, তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন এলো, কিচ্ছু কোশ্চেন এলো না, তোমাদের পরীক্ষায় এলো সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা কত, অ্যান্সার কি করবে? অপশনে 33 দেওয়া আছে, 34 দেওয়া আছে, অ্যান্সার কি করবে? বললো হোয়াট ইজ দ্য নাম্বার অফ জাজেস অ্যাট সুপ্রিম কোর্ট, অ্যান্সার কি করবে? 34 হবে। 34 না 33, কি করবে বলো? স্যার জাজই হবে, 34ই হবে, কারণ ওর মধ্যেই তো চিফ জাস্টিস ইনক্লুড হচ্ছে। ভেরি গুড, এই কথাটা মাথায় উনিও তো রাখতে হবে। একজন জাজ। বাহ, এই কথাটাই আমি শুনতে চাইছি, যে চিফ জাস্টিস ইটসেলফ ইজ জাজ, তিনি নিজেও তো একজন জাজ, তাহলে বলবো অ্যান্সার 34। যদি বলে যে চিফ জাস্টিস ছাড়া আর কতজন জাজ সুপ্রিম কোর্টে রয়েছে, তখন আমরা 33 বলবো, জিনিসটা যেন মাথায় থাকে। ওকে, এবার একটা কোশ্চেন, এই যে সুপ্রিম কোর্টের যে নাম্বার অফ জাজ, এটা আমরা বাড়াতে পারি বা কমাতে পারি, তাহলে হু ক্যান চেঞ্জ নাম্বার অফ জাজ, কে এটাকে চেঞ্জ করতে পারে? পার্লামেন্ট ল একদম পাস। একদম, কথাটা মাথায় রাখবে, পার্লামেন্ট। কেউ লোকসভা বলবে না বা কেউ রাজ্যসভা বলবে না, বলবে পার্লামেন্ট। মানে পার্লামেন্ট বাই মেকিং ল পাস করার মাধ্যমে সুপ্রিম কোর্টে নাম্বার অফ জাজ চেঞ্জ করতে পারে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, মানে ভারতের সংসদ। এবার আমাদের একটু ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশন জানতে হবে। যখন সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল যখন সুপ্রিম কোর্ট তৈরি হয় তখন আমাদের কতজন মানে ছিল, প্রথম কতজন জাজ আর কতজন চিফ জাস্টিস নিয়ে মেম্বার কতজন ছিল? তখন মনে রাখবে জাজ ছিল 7 জন, আর একজন প্রধান 7 জন আর 1 জন, মানে টোটাল ছিল তখন 8। ভালো করে এটা মনে রাখবে, পুরো MCQ, ডাইরেক্ট MCQ। কতজন জাজ ছিল প্রথমে? 8 জন। যখন সংবিধান কার্যকরী করা হয় তখন ছিল আমাদের 8 জন, মানে 7+1। এরপর এটাকে 1986 1950-তে। এই অ্যাট ফার্স্ট মানে 1950-এর কথা বলা হচ্ছে। 1950 সালের 28শে জানুয়ারি যখন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তৈরি করা হয়, তখন 7+1 মানে 8 ছিল। এরপর 1986-এ সংখ্যাটাকে বাড়ানো হলো, বাড়িয়ে করা কথা হলো 25+1, মানে কতগুলো হলো? 26 জন করা হলো। ওকে,
এরপর এটাকে আবার 2008-এ বাড়ানো হলো, 2008-এ এটাকে বাড়ানো হলো, বাড়িয়ে কত করা হলো 30 প্লাস 1 মানে 31, 31 করা হলো। এবং 2019-এ এটাকে লাস্ট বাড়ানো হয়েছে এবং সেটা হয়েছে আমাদের প্রেজেন্ট 33 প্লাস 1 মানে 34। এটা বর্তমানে প্রেজেন্ট আমাদের নাম্বার অফ জাজেস রয়েছে। ওকে, আচ্ছা মাঝখানে লাগবে কি একটু লিখে রাখতে পারো, যাই হোক এক্সট্রা আমি বলে দিচ্ছি। 1956-এ, ঠিক আছে, 1956 সালে কিন্তু আমাদের ছিল 10 ছিল, ঠিক আছে, নাম্বার অফ জাজ 10 ছিল। এগুলো এক্সট্রা ভাবে আমি বলে দিচ্ছি। 56-এ 10 ছিল, নাম্বার 1960-এ 1960s-এ আমাদের ছিল 13। ওকে, আর হচ্ছে আমাদের 1997 1977-এ এটা হয়েছিল 17 জন। আর 1900 এতে, হ্যাঁ ঠিক আছে, মানে এগুলো 10 প্লাস 1 13 প্লাস 1 17 প্লাস 1। ওকে, 2008 তো বলেছি, 25 তো বলেছি। ওকে, দেখো এগুলো লিখতে পারো, মানে এগুলো পরপর মানে আর কি 1950-এর পরে বাড়ানো হয়েছিল 56-তে, এটা তারপর 60-এ বাড়ানো হয়, তারপর 77-এ বাড়ানো হয়, 86-তে বাড়ানো হয়, 2008-এ বাড়ানো হয়, অ্যাট লাস্ট 2019-এ বাড়ানো হয়। ওকে, আচ্ছা এবার দেখো, এবার আমরা এবার আমরা আলোচনা করব যে এদের কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। এদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট দেয়, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করা হয়। এই যে জাজদের কথা বললাম বললাম তো সুপ্রিম কোর্ট এই সংখ্যাটা নির্ধারণ করে। তাহলে কি সুপ্রিম কোর্ট বলবে যে কে কে জাজ হবে, কে কে জাজ হবে না? এটা কি সুপ্রিম কোর্ট বলে দেবে, ডিসাইড করে দেবে, না অন্য কেউ ডিসাইড করবে? বলো তো, কে অ্যাপয়েন্টমেন্ট যে ডিসকাস করবে? প্রেসিডেন্ট করবে। দেখো, তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে প্রেসিডেন্ট করবে। একদম অ্যাপয়েন্টেড বাই, ভালো করে বুঝবে, যেটা অ্যাপয়েন্ট করবে কে, অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট কি ডিসাইড করবে যে কে কে জাজ হবে না হবে? সেটা কিন্তু প্রেসিডেন্ট কিন্তু তাদেরকে না, অ্যাপয়েন্টমেন্ট করতে কোর্টের পারে। সব জাজদের সাথে কনসাল্ট করবে। একদম, তাহলে এই সুপ্রিম কোর্টের মধ্যে প্রথম যে মানে আলোচনা হয়, যে প্রথম যে যার কথা আমরা বলবো সেটা হচ্ছে চিফ জাস্টিস। সেই চিফ জাস্টিসকেও অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট, কিন্তু তার জন্য কি থাকবে, রেকমেন্ডেশন লাগবে, ঠিক আছে, বা তার জন্য কি লাগবে, কনসালটেশন লাগবে। তার জন্য কনসালটেশন কে করবে? কনসালটেশন উইথ, কাদের সাথে কনসাল্ট করে করবে? তার মধ্যে কি আমাদের সিএম থাকবে, প্রত্যেকটা স্টেটের সিএম থাকবে বা পিএম থাকবে? না, সুপ্রিম কোর্টের অন্যান্য জাজদের সাথে। একদম, তাহলে এর মধ্যে কনসালটেশন অফ জাজ, জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট হবে, না শুধু সুপ্রিম কোর্ট হবে? হ্যাঁ, হাইকোর্টও হবে। ভেরি গুড, এই কথাটাই আমি জানতে চাই, যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজদের সঙ্গে পরামর্শ করে তারা যাকে ডিসাইড করবে সেই ব্যক্তিটাকেই করা হবে। খুব ভালো করে মাথায় দেবে, এলে কিন্তু এমসিকিউ হবে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অন উইথ, চারটে অপশন এরকম দেবে যে অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট উইথ দ্য কনসালটেশন অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কনসালটেশন অফ উইথ দ্য জাজেস অফ বোথ হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট, আর হচ্ছে বলে দিল যে উইথ অন দ্য রেকমেন্ডেশন অফ প্রাইম মিনিস্টার। তাহলে অপশন দিল এরকম চারটা, আমরা এবার করতে পারবো তাহলে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, দেখো খুব ভালো করে জিনিসগুলো আমি ক্লিয়ার করছি এই কারণে, যাতে দেখো এমসিকিউতে কিন্তু একদম কোনো জায়গায় আটকাবে না, প্রত্যেকটা এমসিকিউ করতে পারবে। আর চিফ জাস্টিস অ্যাপয়েন্ট হলো, আর অন্যান্য যেসব জাজ হয়েছে তাদেরকে অ্যাপয়েন্ট কে করবে? অন্যান্য জাজ অ্যাপয়েন্টেড বাই, কে অ্যাপয়েন্ট করবে? প্রেসিডেন্ট, চিফ জাস্টিস আর অন্যান্য জাজ। না, অ্যাপয়েন্টমেন্ট কি সবাই মিলে করবে? জাজদেরকে অ্যাপয়েন্ট কে করবে? না, অ্যাপয়েন্টেড, কনসাল্ট করবে, প্রেসিডেন্ট করবে। অ্যাপয়েন্টেড বাই কিন্তু প্রেসিডেন্ট, এটা কিন্তু কোনো ডাউটের নয়, অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। কিন্তু এখানে এই যে কনসালটেশন হবে, এই যে কনসালটেশন হবে এখানে,
এই কনসালটেশনটা কিভাবে হবে, কে কনসালটেশনের মধ্যে মানে এখানে যোগদান করবে? সেই কনসালটেশনের মধ্যে চিফ জাস্টিস থাকবে, আর হচ্ছে জাজেস অফ সুপ্রিম কোর্টও থাকবে, আর জাজেস অফ হাই কোর্টও থাকবে। বুঝতে পারলে? তাহলে জাজ, এই অন্যান্য জাজ, সুপ্রিম কোর্টের যে জাজ রয়েছে সেই জাজদের অ্যাপয়েন্ট করতে গেলে সবার সাথে অ্যাপয়েন্টমেন্ট করেই কিন্তু করতে হবে। বুঝতে পারলাম প্রত্যেককে? আচ্ছা, হাইকোর্টের জাজের সংখ্যাটাও কি এরকম নির্দিষ্ট নাকি মানে এটা আলাদা রাজ্য হাইকোর্ট রাজ্য আলাদা? আলাদা হাইকোর্ট। কারণ ওয়েস্ট বেঙ্গলের নাম্বার অফ জাজ আর আমাদের হচ্ছে মহারাষ্ট্রের নাম্বার অফ জাজ হাইকোর্টের সেম নয় তো। ওটা যে যার বিধানসভায় ডিসাইড হবে যে কোন স্টেটে কতগুলো থাকবে, ওটা বিধানসভাতে ডিসাইড হবে। ঠিক আছে? আমরা হাইকোর্ট ডিসাইড করবো পরে। সমস্ত জাজদেরকে ডেকে কনসাল্ট নিশ্চয়ই হবে না, নিশ্চয়ই যে ওই হাইকোর্টের যে চিফ জাস্টিস থাকবে তাকে ডেকেই কনসাল্ট করবে। কোনটার কথা বলছো বলো? আমি বলছি এই যে কনসালটেশন গুলো হবে হাইকোর্টের জাজ বললেন না, হুম হুম। তো ওখানে নিশ্চয়ই সব জাজদেরকে ডাকবে না হাইকোর্টের, খালি একজন বা দুজনকেই ডাকবে। আচ্ছা, আমি তাহলে একটা কোশ্চেন তোমাকে করি, তুমি আমাকে বলো যে যদি আমাকে এরকম কোশ্চেন করলো যে অন দা যে প্রেসিডেন্টের হচ্ছে যখন মানে হবে যে অ্যাপয়েন্টমেন্ট হবে, তখন তার উইথ কনসালটেশন অফ হুম, তাহলে কনসালটেশন অফ হুমের মধ্যে তুমি বলবে যে ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা, ইলেক্টেড মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে তাদের সাথে কি কনসাল্ট করা হচ্ছে না কি করা হচ্ছে তাদের কাছ থেকে? বলে ফেলো, কি করা হচ্ছে? ভোট দেয় খালি। একদম। আর এখানেও সেই ব্যাপারটা, ভোট দেওয়া হচ্ছে। বুঝতে পারলে এবার কনসালটেশন মানে কি সেন্সে বলা হচ্ছে? মানে তাদের ভোট নেওয়া হয়। ক্লিয়ার? মানে মানে সবাই থাকবে, হাইকোর্টের যতজন জাজ আছে সবাই থাকবে না, মানে এদের আলাদা করে এরকম ইলেকটোরাল কলেজ এরকম নয় যে সবাইকে এক জায়গায় ডেকে তুমি ভোট দাও, সেরকম নয়। হাইকোর্টে পাঠিয়ে দিল, প্রত্যেকটা হাইকোর্টে যে এর আছে, তোমরা এখানে জাস্ট জানিয়ে দাও যে আমরা এটাকে কাকে ভোট দিচ্ছি। মানে এখানে পুরো ভোটের মতো দাঁড়িয়ে ভোট দাঁড়িয়ে এরকম করে হয় না কিন্তু। এটা জাস্ট এজ এ মেলের মতো, মানে হাইকোর্টে যখন জাজরা এলো তারা এসে সম্মতি জানিয়ে দিল যে একে আমাদের পছন্দ, একে ব্যাপারে এইটা হয়ে গেল। বুঝতে পারলে? এখানে আলাদা করে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মতো এই যে গোপন ভোটের মাধ্যমে এক্সেট্রা এক্সেট্রা এইসব ব্যাপার না, মানে জাস্ট একটা অ্যাপ্রুভাল। এবার বোঝা গেছে? এদের কোনো এক্সাম হয় না, মানে এক্সাম দিয়ে তো ওদের ওই হ্যাঁ হ্যাঁ জায়গায় হ্যাঁ, যেতে হয়? অবশ্যই 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 অবশ্যই। তুমি যেটা বললে, তুমি যেটা খুব ভালো কথা বললে যে এক্সামের কথা বললে, এক্সাম দিয়ে কিন্তু তুমি হাইকোর্টের জাজ হয়ে যাবে, কিন্তু এক্সাম দিয়ে তুমি সুপ্রিম কোর্টের জাজ হবে না। বুঝতে পারলে কি বললাম? ওর জন্য তো এক্সপিরিয়েন্স লাগবে একদম। হাইকোর্টে। হাইকোর্টে তোমার সেই জায়গায় তোমার এক্সপিরিয়েন্স লাগবে। এই যে রেকমেন্ডেশনটা করবে, এটা তোমার এক্সপিরিয়েন্সের ওপর দেখেই করবে। এই যে তুমি এক্সাম কথা বললে, এক্সাম দিয়ে তুমি কলকাতা হাইকোর্টের জাজ হয়ে যাবে, এক্সাম দিয়ে তুমি হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টের জাজ হয়ে যাবে, কলকাতা হাইকোর্টের জাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এক্সাম দিয়ে তুমি সুপ্রিম কোর্টের জাজ হতে পারবে না। বুঝতে পারলাম আমি? এটা আমরা পুরোটাই ওই সুপ্রিম কোর্টের জাজদের অ্যাপয়েন্টমেন্ট পড়ছি, তাই তো? একদম। এখন আমরা শুধু সুপ্রিম কোর্টের জাজদের আমরা তো পড়ছি তো সুপ্রিম কোর্টের কথা। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে? বুঝতে পারলাম? মানে হাইকোর্ট নিয়ে বেশি মাথা ঘামাও না, তাহলে দুটো গুলিয়ে যাবে। আমরা পুরো কথা বলছি এখন সুপ্রিম কোর্ট সম্পর্কে। ওকে? দেখো এতটা অবধি প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা। এবার দেখো, এবার আমরা একটা ডিসকাস করব, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, এনএসি। এনএসি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন। জে রয়ে গেছে, এনজেএসি। এনজেএসি, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন। এটা কবে গঠন করা হয় বলতে পারবে কেউ? 2014 সালে। 2014। আমাদের তখন কে ছিল প্রেসিডেন্ট? প্রণব মুখার্জি। ভেরি গুড, তখন ছিল আমাদের প্রণব মুখার্জি। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আমরা করে ফেললাম যে যখন ন্যাশনাল জুডিশিয়াল আমাদের অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন করা হয়, তখন আমাদের ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তখন প্রণব মুখার্জি ছিলেন। কি হতো যে এর আগে, ঠিক আছে, আমাদের কি করা হলো, এনজেএসির মাধ্যমে প্রথমে আমাদের যে ইলেকশন, এই যে জাজদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হতো, তার জন্য কি হতো, একটা কলেজিয়াম পদ্ধতি, মানে যেটা আমাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশন রয়েছে, সেই কলেজিয়াম মেথডে কিন্তু আগে এইভাবে প্রেসিডেন্ট মানে জাজদেরকে অ্যাপয়েন্ট করা হতো। মানে এই সমস্ত সবাইকে নিয়ে ভোট করা হবে, ভোট করার মাধ্যমে করা হবে, এইভাবে করা হতো।
ফলে এটা করতে গিয়ে দেখা গেল যে এটা জুডিশিয়াল সিস্টেমটাকে অনেকটা হ্যাম্পার্ড করছে এবং একটা কাজ করছে ইলেকশনের মতো হিসেবে কাজ করছে। এই জন্য এই কলিজিয়াম পদ্ধতিটাকে বন্ধ করে দিয়ে প্রণব মুখার্জির সময় চালু করা হলো এনজেএসি, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন। এই এনজেএসির মাধ্যমে কি করা হলো, কলিজিয়াম পদ্ধতিটাকে উঠিয়ে দিয়ে এটাকে তৈরি করা হলো। আমি বলছি কিভাবে হবে। অ্যামেন্ডমেন্ট কত ছিল, কততম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল? 121। 99th। এটা হচ্ছে 99th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল, CAA 2004। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের এটা করা হয়েছিল। এই এনজেএসির যে মেম্বার, এর মধ্যে একজন হবে যে হেড হবে, অবভিয়াসলি এর যে চেয়ারম্যান বলো বা হেড হবে কে, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এর মধ্যে থাকবে, এর হেড থাকবে, আর তার সঙ্গে 6 জন মেম্বার থাকবে, এর মধ্যে আর 6 জন সদস্য থাকবে, যাদেরকে নিয়ে আমাদের এনজেএসি গঠন করা হবে। এখানে আর তুমি কেউ যেন 121 বললে, আরেকবার এই জায়গাটা বলছি। আচ্ছা, মধুমিতা 121 বললে, তাই তো? এটা কি ছিল বলো? 99। হ্যাঁ, 121 কি ভুল বললে না ঠিক বললে? স্যার আমি তো 121ই জানতাম, তাই বলুন। একদম, তুমিও ঠিক জানতে, আমি যেটা বললাম সেটাও ঠিক। এবার দুটো কিভাবে ঠিক, কেউ একটু বুদ্ধি লাগিয়ে বলো তো, দুটো কথাই ঠিক কিভাবে? দেখি কার মাথায় বুদ্ধি কাজ করে। এসা আসছে মাথায় বুদ্ধি? 121টা কি ছিল আর 99টা কি ছিল? খুব সমস্যায় ফেলে দিলেন স্যার নাকি, বলো। দেখো, এটা ছিল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024, আর 121টা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। এবার বিল। বোঝা গেছে দুটোর মধ্যে পার্থক্য? যত নাম্বার বিল তত নাম্বার অ্যামেন্ডমেন্ট হয় না, কারণ অনেক বিল কিন্তু অ্যাক্ট হিসাবে তৈরি হয় না। এবার বোঝা গেছে মমিতা, ভুলটা কি না ঠিকটা কি বুঝতে হ্যাঁ, পারলে? দুটোর পার্থক্য মনে রাখবে। এটা ছিল 99তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট যেগুলো আমাদের অলরেডি হয়ে গেছে। বিলটা ছিল 121তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। ক্লিয়ার? ওকে, দেখো তো এই যে এদের যে মেম্বারের কথা, আচ্ছা মধুমিতা কোন জায়গাটা বলছিল আরেকবার রিপিট করতে? ওই জায়গাটা লাস্ট। আচ্ছা, শেষেরটা। এই এনজেএসির যে মেম্বাররা রয়েছে, মেম্বারের মধ্যে প্রথম একজন হেড থাকবে, একজন প্রধান হেড থাকবে, মেম্বার থাকবে টোটাল 7 জন, 7 জন মেম্বার থাকবে। 7 জনের মধ্যে একজন হবে হেড, সে হবে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, আর 6 জন মেম্বার হবে। এবার এই 6 জন মেম্বারের মধ্যে কে কে থাকবে? 6 জন মেম্বারের কথা আমি তো বলে দিলাম, যে যাকে তাকে 6 জন মেম্বার হয়ে যাবে সেটা তো নয়। এর মধ্যে থাকবে আমাদের যে সেন্ট্রাল ল মিনিস্টার, আমাদের আইনমন্ত্রী, সেন্ট্রাল ল মিনিস্টার থাকবে নাম্বার 1। নাম্বার 2তে থাকবে, নাম্বার 2 আর 3তে থাকবে 2 জন সিনিয়র মোস্ট জাজ। এদের মধ্যে যারা সুপ্রিম কোর্টের 2 জন সিনিয়র মোস্ট জাজ রয়েছে তারা থাকবে এখানে। আর 2 জন ব্যক্তি, মানে আমাদের হচ্ছে 4 আর 5, ঠিক আছে? এরা কে থাকবে? আমাদের SC ST থেকে থাকবে, যে একজন শিডিউল কাস্ট থাকবে আর একজন শিডিউল ট্রাইব থাকবে, মানে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের মধ্যে থাকবে। তাহলে কতজন হচ্ছে গো? 5 জন হচ্ছে। ও সরি, আমি একটু ভুল বললাম, ঠিকই বলেছি। এটা আমাদের 5 জন হবে, ঠিক আছে? এটা 6 জন না, এটা 5 জন হবে। এটা 5 জন হবে, মানে টোটাল মেম্বার হবে আমাদের 6 জন। একটু এখানটা ভুল বলা হয়ে গেছে। 6 জন টোটাল মেম্বার হবে এনজেএসির। তার মধ্যে একজন থাকবে চিফ জাস্টিস আর 5 জন মেম্বার। 5 জন মেম্বার কে কে হবে? কেন্দ্রীয় আইনমন্ত্রী, সিনিয়র মোস্ট জাজ 2 জন, আর একজন শিডিউল কাস্ট, একজন শিডিউল ট্রাইবের মধ্য থেকে থাকবে। মানে ওরাও কি জাজ হবে যারা এসসি অবশ্যই, মানে এগুলো মাইনরিটি থেকে, মাইনরিটি থেকে। একটু ভুল বললাম। ঠিকই ছিল গো, আমারই মাথা খারাপ হয়ে গেছে আজকে। দাঁড়া, ঠিকই ছিল। এটা 7 জনই হবে, ঠিক আছে? এটা কনফার্ম, একদম ফাইনাল। অনেকবার কাটাকাটি হলো। এটা 7 জনই হবে, একজন চিফ জাস্টিস আর 6 জন সদস্য,
একজন হবে সিনিয়র মোস্ট জাজ, ঠিক আছে, সে যে কোনো এসসি এসটি হোক যাই হোক কারো জানার দরকার নেই। এখানে হবে শিডিউল কাস্ট থেকে একজন সিনিয়র মোস্ট বা একজন জাজ, যাকে ডিসাইড করবে তারা, কোনো অসুবিধা নেই। এসটি থেকে হবে আরেকটা হবে যারা ওবিসি, মানে যারা অনুন্নত সম্প্রদায় থেকে, মানে পিছিয়ে পড়া শ্রেণী থেকে থাকবে, তাদেরকে নিয়ে। ওকে, ঠিক আছে, এবার একদম 100% কনফার্ম হয়েছে প্রত্যেকের? দেখো সিনিয়র মোট জাস্ট একজন না দুজন, এই জন্য 2 আর 3 দেখো দিয়েছি, দুজন সিনিয়র মোস্ট জাজ, দুজন সিনিয়র মোস্ট জাজ। এখানে দেখো দুটো ওই জন্য দিয়েছি, দুজন থাকবে, দুজন বয়স্ক। ওকে, এইভাবে 6 জন। ওকে, কমপ্লিট। আছে। এবার দেখো, এবার আমরা ডিসকাস করব যে এদের কোয়ালিফিকেশন কি হবে। যে কেউ চাইলো আমি জাজ হয়ে যাব সেটা বললে হবে না, এর জন্য কি হবে, কোয়ালিফিকেশন। যে এর কোয়ালিফিকেশন কি কোয়ালিফিকেশন থাকলে তুমি সুপ্রিম কোর্টের জাজ হতে পারবে। তাহলে কোয়ালিফিকেশনের মধ্যে আমরা প্রথমেই ডিসকাস করব যে এই কোয়ালিফিকেশনের মধ্যে নাম্বার 1 কি হবে, তাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এটা তো আমরা প্রত্যেকেই জানি, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, বাই বার্থ হতে হবে। কিন্তু মানে আমরা যদি বিদেশ থেকে নাগরিকত্ব নিয়ে এসি রেজিস্ট্রেশনের মাধ্যমে, তারা কিন্তু এই পোস্টগুলো পাবে না। যেটা আমরা ডিসকাস করেছি যে সরকারি চাকরি বলো বা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এদেরকে কিন্তু দেওয়া হয় না। সেকেন্ড, 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, তাকে হতে হবে মিনিমাম 5 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। 5 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ জাজ, তাকে 5 বছরের অ্যাজ এ জাজ হিসেবে থাকতে হবে অ্যাট এনি হাইকোর্ট। তাহলে যে কোনো হাইকোর্টের তাকে 5 বছরের মিনিমাম জাজ থাকতে হবে। তাহলে 5 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ জাজ অ্যাট এনি হাইকোর্ট, যে কোনো হাইকোর্টের 5 বছরের তার এক্সপিরিয়েন্স থাকা ম্যান্ডেটারি। কত বছরের এক্সপিরিয়েন্স? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 ইয়ার এক্সপিরিয়েন্স মিনিমাম তাকে থাকতে হবে। তাহলে সে হাইকোর্টের জাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা এই যে এর মধ্যে আসতে পারবে। নাম্বার 3, সে যদি হাইকোর্টের জাজ না হয় তাহলে কি সে পারবে না? তাহলেও পারবে, তাকে থাকতে হবে 10 ইয়ার এক্সপিরিয়েন্স কি হিসেবে, অ্যাজ অ্যাডভোকেট। ওকে, অ্যাডভোকেট অ্যাট এনি হাইকোর্ট। তাহলে যে কোনো কোর্টের সে যদি অ্যাডভোকেট হয়, মানে উকিল যদি হয় তাহলেও করতে পারবে, কিন্তু উকিল হলে তার উকিল হিসেবে কাজের 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ অ্যাডভোকেট, তাহলে সে এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার এজ কত হতে হবে, মিনিমাম কত বছরের এজ হতে হবে? 35 মিনিমাম এজ নেই কোনো। ভেরি গুড, কোনো ডিফাইন্ড এজ নেই। তাহলে মিনিমাম এজ কিন্তু কিছু নেই, কিন্তু ম্যাক্সিমাম এজ তো আছে। নো মিনিমাম এজ, কিন্তু ম্যাক্সিমাম এজ কত, কত বছর পর্যন্ত ম্যাক্সিমাম থাকতে পারবে? যত বছর খুশি। 65 বছর। ম্যাক্সিমাম এজ হচ্ছে এজ অফ 65 ইয়ার্স, 65 বছরের জন্য সে থাকতে পারে। মানে সে যদি 64 বছর বয়সে চিফ জাস্টিস বা জাজ হিসেবে অ্যাপয়েন্ট হয়, তাহলে কিন্তু 65 হওয়ার সাথে সাথে তাকে সেই পদটা ছেড়ে দিতে হবে। সে যদি 40 বছর বয়সে হয় তাহলে সে 65 বছর পর্যন্ত থাকতে পারবে। এর কিন্তু কোনো স্পেসিফিক 5 বছর 4 বছর এরকম কিন্তু নেই। তাহলে এই জায়গায় কিন্তু স্পেসিফিক কোনো টার্ম নেই, কোনো মিনিমাম এজ নেই, কিন্তু ম্যাক্সিমাম এজ দেওয়া আছে। ম্যাক্সিমাম এজ হচ্ছে 65, 65 বছরের পরে সে কিন্তু কোনো রকম জাজ হিসেবে অ্যাপয়েন্ট থাকতে পারবেন। ওকে, দেখো এতটা অবধি লেখা হয়েছে আমাদের। এবার দেখো আমরা একটু ডিসকাস করব এদের একটু স্যালারি সম্পর্কে, যে এদের টাকা কে দেয়, কত টাকা। স্যার, এদের কাজের সময়টা তো 5 বছর থাকে, মানে হ্যাঁ। 5 বছরের বেশি তো করা যাবে না। 5 বছর, দেখো এই যে এই কথাটা 5 বছরের টার্মটা তুমি বলছো, কিন্তু 5 বছর কিন্তু স্পেসিফিক কোনো টাইম নয়। মানে তুমি যে
কাউকে যদি 5 বছরের জায়গায় 6 বছর, যদি এই কথাটাই হতো 5 বছরের টার্ম, তাহলে এগুলো দেখো বাড়িয়ে দেয় কেন? বাড়িয়ে দেয় তো, দেখো অতিরিক্ত সময়ের জন্য অ্যাপয়েন্ট করা হয়, এটা তো আমরা প্রায় কারেন্ট অ্যাফেয়ার্সে দেখতে পাই তো। হ্যাঁ। তাহলে ওদের একটা টেনিওর বলা আছে যে মোটামুটি একটা সবাইকেই চায় যে সবাইকেই তো সুযোগ দিতে হবে, সেই কারণে 5 বছর। কিন্তু প্রেসিডেন্টকে চাইলে তো কি বলতে পারে যে আমাদের প্রধানমন্ত্রীর টার্ম আমরা 1 বছরের জন্য বাড়িয়ে দিলাম? এরকম কি হয়ে যায় হঠাৎ করে? হয় কি এরকম? না। একদম। দেখো এদের যে যে জাজ বা সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস অফ এদের রয়েছে, এদের কি হয় যে স্যালারি, যেটা আমাদের 2018-এ ডিটারমাইন করা হয়েছে। আচ্ছা, কার আছে একটু মিউট করে দাও। আচ্ছা, 2008-এ এদের স্যালারিটা ডিটারমাইন করা হয়েছে যে চিফ জাস্টিসের স্যালারি, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট এর স্যালারি কত হবে বলতে পারবে? 1 লাখ থেকে 90,000। 1 লাখ থেকে 90,000। এটা দেখো 1 প্রিভিয়াসলি লাখ হবে। 2 লাখ, 1 লাখ 2,25,000। 1 লাখ প্রিভিয়াস ছিল, ঠিক আছে। প্রেজেন্টলি এটা বাড়ানো হয়েছে 2.80 লাখ, এটা প্রেজেন্ট। আর আগে ছিল 1 লাখ। প্রেজেন্ট কিন্তু 2.80 লাখ, এর আগে প্রিভিয়াসলি 1 লাখ ছিল। আর যারা জাজ, জাজ যাদের, তাদের স্যালারি প্রথমে ছিল 90,000, প্রথমে ছিল 90,000, এখন কত হয়েছে? এখন হয়েছে 2.50 লাখ, বেড়েছে। মনে থাকবে, স্যালারি মনে রাখতে হবে, এগুলো প্রত্যেকটা কি পার ইয়ার? পার ইয়ার কি হয়, পার মান্থ, যাই হোক পার মান্থ। ওকে, এবার এছাড়া তারা কি করবে, রিটায়ার্ড পেনশন পাবে। আচ্ছা, পেনশন যেটা পায়, একটা কোশ্চেন জিজ্ঞেস করি, যে পেনশনটা পায় তাদের কত পার্সেন্ট পেনশন পায়? এটা তো জানি, যে কোনো জিনিসের পেনশন কত পার্সেন্ট হয়, পারবে কেউ? পেনশন ব্যাপারটা সম্পর্কে আইডিয়া আছে কারো? মাস যতটা বেতন থাকে তার কিছু একটা পার্সেন্টেজ। হ্যাঁ, বলো বলো। 1/3 মতন কিছু। 1/3 নয়, পায় 50%, বুঝলে? 50% পায় স্যালারি বলতে যখন সে টাইম অফ রিটায়ারমেন্ট, তাহলে এরকম তো স্যালারি তো ইনক্রিজ করে, সে রিটায়ারমেন্টের টাইমে তার যে স্যালারি থাকে তার 50% সে পেনশন হিসেবে পায়। ওকে, আচ্ছা, এবার এখানে ছোট্ট করে আমাদের বলতো যে ওথ কে দিয়ে থাকে, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টকে কে ওথ দেয়? প্রেসিডেন্ট। ওথ দেয় বাই প্রেসিডেন্ট। আর যারা আছে জাজ থাকে তাদেরকে কে ওথ দেয়? প্রেসিডেন্টই তো দেবে। প্রেসিডেন্টে দেবে। এবার যদি প্রেসিডেন্ট না থাকে তাহলে প্রেসিডেন্টের অ্যাপয়েন্ট করা কোনো ব্যক্তি, সাম পারসন অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। জেনারেলি প্রেসিডেন্ট আসে না। বলো হতে পারে বলো বলো। প্রেসিডেন্ট কি হতে, মানে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট কি হতে পারে? না, এবার দেখো, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে এটা একটা বলেছো, তখন হ্যাঁ, তখন ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবেই কাজ করবে, ঠিক আছে। প্রেসিডেন্টের এতে তখন তো ভাইস প্রেসিডেন্ট হিসেবেই কাজ করবে, কিন্তু এই ওথ যেগুলোতে হয়, প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রেসিডেন্ট কিন্তু নিজে আসে না, জেনারেলি ওথে, এইসব ওথে প্রেসিডেন্ট আসে না, সে কোনো পার্সনকে অ্যাপয়েন্ট করে, সেই পার্সন অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, সে এসে এটাকে ওথ নিয়ে যায়, বুঝতে পারছো? অবশ্যই যখন এ থাকবে না, প্রেসিডেন্ট থাকবে না, তখন ভিপি তো প্রেসিডেন্টের মতো কাজ করবে। এবার এদের যে আমরা একটা কথা বললাম যে এদের যে রিমুভাল, ঠিক আছে, এদেরকে আমি যে হচ্ছে বললাম যে এদেরকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, আমি একটু বললাম। এদেরকে রিমুভ করতে গেলে যে আমি কোনো জাজকে বা কোনো চিফ জাস্টিসকে আমি রিমুভ করতে যাচ্ছি, তাহলে রিমুভ কে করবে? প্রেসিডেন্ট করবে, একটু আগেই বললাম, অন দ্য রেকমেন্ডেশন অফ, কার রেকমেন্ডেশনে করবে?
পার্লিয়ামেন্ট। একদম। এখানে কিন্তু নয় বা মানে মন্ত্রিসভা নয়, অন দ্য রেকমেন্ডেশন অফ, সবসময় মনে রাখবে পার্লামেন্ট। পার্লামেন্টের রেকমেন্ডেশনে প্রেসিডেন্ট যে কোনো জাজ বা চিফ জাস্টিসকে করতে পারে, বা সে যদি নিজে পদত্যাগ করে, যদি তার রিজাইন করে, তাহলে সে পদত্যাগ পত্র কাকে জমা দেবে? রিজাইন করলে কাকে দেবে? রিজাইন করলে পদত্যাগ পত্র প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকেই দেবে। আর যদি প্রেসিডেন্ট না থাকে তখন অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট। পার্লামেন্ট। না, এই যে এই কোশ্চেনটাই সেদিন থেকে হচ্ছিল, অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট কি হবে? একদম। কাকে 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 বলো, আরেকবার বলো, বলো, কিছু অসুবিধা নেই, বলো, কেউ বকবে না। প্রেসিডেন্ট না থাকলে কাকে, অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট কার কাছে জমা দেবে? স্পিকার অফ লোকসভা, বলেছিলাম, স্পিকার অফ লোকসভা, লোকসভা স্পিকারের কাছে জমা দেবে। যে রেজিগনেশন জমা নিতে স্পিকার অফ লোকসভা কিন্তু প্রেসিডেন্টের পরে ক্ষমতার মধ্যে থাকে। ওকে, আচ্ছা, এবার এই যে রিমুভ করার কথা বললাম পার্লামেন্টে, এই পার্লামেন্ট থেকে যে রিমুভ হবে, সেই জায়গায় রিমুভের ক্ষেত্রে কত পার্সেন্ট ভোট লাগবে পার্লামেন্টের মধ্যে? আমি একটু আগে বলে দিয়েছিলাম, 2/3। 2/3, মানে যেটা কি মেজরিটি হয় আমাদের? স্পেশাল মেজরিটি। স্পেশিয়ার, বলো বলো। থার্ড, 2/3 মানে যারা ভোট দিচ্ছে তাদের, আর যারা মোট মোট যতজন সদস্য সংখ্যা তার তো হাফ, যেটা স্পেশাল মেজরিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মানে যারা ভোট দিচ্ছে প্রেজেন্টলি, সেই সময় ভোট দিচ্ছে, তাদের 2/3 মেজরিটি থাকতে হবে, আর যারা টোটাল হাউসের 50% থাকতে হবে। মানে সেই সময় হয়তো টোটাল হাউসে কতজন আছে? টোটাল হাউসে 500 জন সাপোজ মেম্বার আছে, এবার সেই সময় হাউসে প্রেজেন্ট রয়েছে 200 জন, তাহলে আমাদের ভোট লাগবে কত? 200 জনের মধ্যে 2/3 ভোট লাগবে, মানে তবে 300 জন আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন একটু সুবিধা হবে। তাহলে আমাদের ভোট লাগবে কত? এই 200 জনের মধ্যে 100 জন যেন ভোট দেয় লাগবে, আর এই 500 জনের মধ্যে যেন 50%, মানে 250 জন যেন ভোট দেয়, তাহলেই একমাত্র ইমপিচমেন্ট পসিবল হবে। বুঝতে পারলাম কোন জায়গায় 50% আর কোন জায়গায় 2/3? আরেকবার বলুন। আরেকবার বলে দিচ্ছি, দেখো, আমি মনে করলাম যে আমাদের হাউসের টোটাল মেম্বার রয়েছে 500 জন, লোকসভা আমি জানলাম, যেই দিনে এদের ভোটাভুটি হচ্ছে সেই দিন হাউসে 300 জন মেম্বার প্রেজেন্ট রয়েছে, তাহলে ভোট হলো, ভোটের কি করা হলো, এই 300 জন মেম্বারের মধ্যে যেন 200 জন, সরি এখানে 200 হবে, 2/3 হলে 200 হবে, যেন 200 জন এতে এগ্রি বা ইয়েস করলো, আর টোটাল হাউসের 500 জন আছে, তার মধ্যে যেন 250 জন করে। এবার 250 মানে এই 200-র পরে 250 সেটা নয়, এদের মধ্যে 200 জন তো হয়ে গেল, আর যারা আসেনি তাদের মধ্যে থেকে 50 জনের ভোট নিতে হবে, তাহলেই একমাত্র পসিবল। বুঝতে পারলাম? মানে টোটাল আমাদের ভোট চাই 250, কিন্তু 250 কিন্তু ডাইরেক্ট নয়, এই 200 জন যারা প্রেজেন্ট আছে তাদের অবশ্যই ভোট যেন 2/3 হয়ে থাকে। ক্লিয়ার এবার? হ্যাঁ স্যার। এবার এদের যে রিমুভাল করা হয়, এদের একটা গ্রাউন্ড থাকে, তো এই রিমুভালের একটা গ্রাউন্ড থাকে, যে হঠাৎ করে তাকে বললো যে তুমি আর আমাদের চিফ জাস্টিস নয় বা তুমি জাজ নয়, সেটা তো নয়। এই গ্রাউন্ড কি হবে? যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, সংবিধান মান্য করলো না, সেই গ্রাউন্ডে দেখো প্রেসিডেন্ট হয়। এখানে গ্রাউন্ড কি হবে বলতে পারবে? কোন গ্রাউন্ডে হয়? দুটো গ্রাউন্ড থাকে, একটা, মিসবিহেভিয়ার হয়। বাহ, ভেরি গুড, মিসবিহেভিয়ার হয়, আর খুব ভালো, মিসবিহেভিয়ার আর ইনক্যাপাসিটি। ঠিক আছে, মানে সে এটা তার কাজ করতে সে সক্ষম নয়, পারছে না, ইনক্যাপাসিটি, তখন আমাদের হবে। গ্রাউন্ড হচ্ছে মিসবিহেভিয়ার আর ইনক্যাপাসিটি। বোঝা গেছে? ক্লিয়ার এখানে? এতটা অবধি প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। নোট ডাউন করেছো? লাস্ট আমি শুধু একটু জিনিস ডিসকাস করবো এই রিমুভাল নিয়ে, আমি কিছু ফ্যাক্ট ডিসকাস করবো, তাহলে আমার আর 5 মিনিট আমার টাইম লাগবে। এই ফ্যাক্টগুলো ডিসকাস করবো, পরের দিন আমরা এর যে মানে সুপ্রিম কোর্টের যে কাজগুলো রয়েছে, এই যে জুডিশিয়াল এরিয়ার মধ্যে সুপ্রিম কোর্ট কি কাজ করে থাকে, সেগুলো আমরা ডিসকাস করবো। পেজ চেঞ্জ করছি তাহলে।
আচ্ছা। দেখো, এবার একটা ফ্যাক্ট যেটা আমাদের 1968-এ হয়েছিল, 1968 সালে একটা অ্যাক্ট পাস করা হয়, দ্য জাজেস ইনকোয়ারি অ্যাক্ট। খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট ছিল, দ্য জাজেস ইনকোয়ারি অ্যাক্ট পাস করা হয়, দ্য জাজেস ইনকোয়ারি অ্যাক্ট 1968-এ এরকম একটা অ্যাক্ট পাস। সেই অ্যাক্টে কি বলা হয়, এই অ্যাক্টটা যে পাস করা হয়েছিল, সেই অ্যাক্টে বলা হয় যে এই যে জাজ যাদের রয়েছে তাদের যে রিমুভ করা হবে, সে কোন কোন গ্রাউন্ডে করতে হবে। তাহলে এই যে রিমুভাল, তার কিছু পয়েন্ট এখানে রয়েছে। এবার এর যে রিমুভাল যে প্রস্তাবটা আসবে, সেটা যেন মিনিমাম 100 মেম্বার সেটাতে সম্মতি জানায়। যেমন রাষ্ট্রপতি যখন হচ্ছে ভোটে দাঁড়ায়, তখন সেই মেম্বারকে মিনিমাম কতজনের নিতে হয়, সমর্থন নিতে হয় মনোনয়নপত্র দিতে গেলে, মনে আছে? একশো, কতজনের সমর্থন? সব 150 সব ভুলে কাজকলা হয়ে গেছে গো। ছিল 50 জন, 50 কেন? লোকসভার মেম্বার কতজন? 500 জন, তাদের 10%, 50। তাহলে 500 10% সেই হিসেবে করা হয়। কিন্তু কোনো জাজকে রিমুভ করতে গেলে, খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট ছিল, দেখো একটু ভালো করে বুঝবে, দ্য জাজেস ইনকোয়ারি অ্যাক্ট 1968-এ বলা হয় যে মিনিমাম 100 জন মেম্বারকে এগ্রি করতে হবে তার রিমুভাল প্রস্তাবটা করতে। কোন ক্ষেত্রে? যদি সেটা লোকসভা হয়, তাহলে লোকসভার জন্য মিনিমাম 100 জনকে বলতে হবে। আর যদি বিলটা রাজ্যসভায় পেশ করা হয়, তাহলে 50 জন মেম্বারকে তা সেই বিলের কথায় বলতে হবে রাজ্যসভার ক্ষেত্রে। যদি সেটা হয়ে থাকে একমাত্র তখনই তার যে ইমপিচমেন্ট বিলটা ইনিশিয়েট করা যাবে, না হলে কিন্তু হবে না, বুঝলে? তার মানে কিন্তু যদি না আসে সমর্থন, স্পিকার কিন্তু এটা নিয়ে কোনো ভোটাভুটিই করবে না। ওকে, এবার এই যে বিলটা উঠলো, বলে দিল যে এই লোকসভা রাজ্যসভায় এই বিলটার কথা উঠে গেল, যে 100 জন মেম্বার, এখানে 50 জন মেম্বার এই জায়গায় বলে দিল যে ঠিক আছে, প্রত্যেকে এগ্রি করলো। এবার সেটা স্পিকারের কাছে গেল, স্পিকারের কাছে গেল, স্পিকার আবার সেটাকে, স্পিকার এই যে রিমুভাল প্রস্তাবকে সে কিন্তু অ্যাকসেপ্টও করতে পারে, আবার কিন্তু রিফিউজও করতে পারে। ভালো করে বোঝো, কিন্তু কোনো বিলের ক্ষেত্রে কিন্তু স্পিকারের এই ক্ষমতা নেই। কিন্তু এই জাজের যে ইমপিচমেন্ট প্রস্তাব, স্পিকার চাইলেও কিন্তু ডাইরেক্টলি এটাকে রিফিউজ করে দিতে পারে, বুঝতে পারলো? রিফিউজও করে দিতে পারে, অ্যাকসেপ্টও করতে পারে। এটা কিন্তু স্পিকারের উপর, স্পিকার যদি বলে না, বললেও হবে আমি এটা নিয়ে আলোচনা করবোই না, আমি এটা পারমিশন দিচ্ছি না আলোচনা করতে, হবে না। কিন্তু স্পিকার কিন্তু মানি বিল বলো যে কোনো বিল সেই জায়গায় আলোচনা করতে কিন্তু বাধ্য থাকে। কিন্তু এই জাজের রিমুভালের ক্ষেত্রে স্পিকার কিন্তু এটা পাস হলেও, মানে পেশ করা হলেও আলোচনা নাও করতে পারে। বুঝতে পারছো কতটা পাওয়ার দেওয়া হয়েছে? এবার যদি আলোচনা করা হয়, তারপর এবার 2/3 মেম্বারদেরকে নিয়ে আলোচনা করা হবে। সেই সময় কি হবে, এখানে ডাইরেক্ট কি ভোটাভুটি হয়ে যাবে? ডাইরেক্ট কি ভোটাভুটি হয়ে যাবে? যে যদি স্পিকার অ্যাকসেপ্ট করে নিল, তাহলে কি সঙ্গে সঙ্গে ভোট চালু হয়ে যাবে? কি মনে হচ্ছে তোমাদের? কি মনে হচ্ছে বলো? আচ্ছা, তাহলে পুরোটাই আমাকে বলতে হবে, এর কোনো আইডিয়া নেই। দেখো, তাহলে এসে গেল, স্পিকার কি করলো, এটাকে অ্যাকসেপ্ট করলো। এবার কি হবে, স্পিকার অ্যাকসেপ্ট করলে ডাইরেক্ট কিন্তু ইমপিচ হবে না, তাহলে কি হবে, একটা কমিটি গঠন করা হবে, একটা কমিটি গঠন করা হবে। সেই কমিটিটার মধ্যে কে থাকবে? মেম্বারের মধ্যে আমাদের যে চিফ জাস্টিস সেই কমিটির মধ্যে থাকবে। আর আমাদের যে হাইকোর্টের যে চিফ জাস্টিস, যে হাইকোর্টের সব হাইকোর্টের চিফ জাস্টিসকে নিয়ে তারাও এর মধ্যে থাকবে। এবার দেখো, তার মানে কি বসে বসে করবে সেরকম নয়। আর কি হবে, হ্যাঁ ঠিক আছে, হাইকোর্টদের নিয়ে, মানে চিফ জাস্টিস আর হচ্ছে হাইকোর্ট, প্রত্যেকটা হাইকোর্টের যে চিফ জাস্টিস রয়েছে তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে। সেই কমিটিটা কি করবে, ইনভেস্টিগেট করবে। যে সেই কমিটিটা কি করবে, যে যে বিরুদ্ধে তার বিরুদ্ধে হয়েছে সে কি করবে, ইনভেস্টিগেট করবে। যে ইনভেস্টিগেট করে দেখবে যে এই যে মোশনটা উঠেছে তার ইমপিচমেন্টের, এটা কতটা ঠিক বা কতটা ভুল। তাহলে সেই জায়গায় যখন তারা যখন বলবে না, সেই জাজ যে রয়েছে সে ইনক্যাপাসিটি বা মিসবিহেভিয়ার করেছে, সে কি করবে, তার রিপোর্টটা দেবে। সে যখন রিপোর্টটা দেবে, সেই রিপোর্টটা দেওয়ার পরে তারপর ভোটাভুটি হবে। দেখো, বুঝতে পারলে কতটা কমপ্লিকেটেড প্রসেস করা রয়েছে জাজের ক্ষেত্রে?
এই বুঝলে? বিশাল কাণ্ডটা করতে অনেক সময় লাগে তো। একদম এই কথাটাই তো আমি বলছি। এই কারণে জাজের কাছে কতটা ইমিউনিটি আছে বুঝতে পারছো? কতটা ইমিউনিটি তার হাতে রয়েছে বুঝতে পারছো, যে চাইলেই সরিয়ে দেবো ফট করে, করা যাবে না। নাহলে কি এমনি এমনি মমতা হচ্ছে এই এত বড় কাণ্ডের পরেও অভিজিৎ ব্যানার্জিকে সরাতে পারছে না? কতটা কমপ্লিকেটেড প্রসেস দেখেছো? অন্য জায়গায় কিন্তু এসব হয়ই না, নো ইনভেস্টিগেশন, এসব কিছুই হয় না। কিন্তু এখানে টোটালি কিন্তু এই একটার মাধ্যমে জাজদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? এই কারণে হয়। এই কারণে দেখো ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই কারণে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কোনো জাজকে ইমপিচ করা হয়নি। এই কারণেই পসিবল হয় না। নো জাজেস আর টিল, হ্যাঁ, নো জাজেস হ্যাভ বিন, নো জাজেস, কি বলবো, নট ইমপিচড সো ফার। বুঝতে পারলে? মাথায় থাকবে। এই কারণে এখনো পর্যন্ত কোনো জাজকে কিন্তু আমাদের ইমপিচ করা পসিবল হয়নি। তবে প্রথমবার, ঠিক আছে, প্রথমবার, এটা আমাদের ফ্যাক্ট, পুরো জিকের মতো ফ্যাক্ট কোশ্চেন, প্রথমবার কোন জাজের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এসেছিল? ফার্স্ট টাইম, বলতে পারবে কেউ? ফার্স্ট টাইম? ভি রামেস্বামী। বাহ, ভেরি গুড। প্রথমবার এরকম বিল এসেছিল জাস্টিস ভি রামস্বামী। ভি রামস্বামী কত সাল গো? স্যার ওই 90, হ্যাঁ একদম 90 91, 91। হ্যাঁ 91 থেকে 93, এই টার্মের সম্মান। বি রামাস্বামীর এগেনস্টে প্রথমবার ইমপিচমেন্ট প্রস্তাব এসেছিল। গ্রাউন্ড কি ছিল? মিসবিহেভিয়ার না ইনক্যাপাসিটি? গ্রাউন্ড কি ছিল? মিসবিহেভিয়ার। একদম মিসবিহেভিয়ার ছিল, মিসবিহেভিয়ার। তাহলে মিসবিহেভিয়ার ছিল, এটা হলো। এবং এই যে কমিটি হলো, সে কমিটিতেও কিন্তু এটা প্রুভ হয়ে গেছিল, ঠিক আছে? কমিটিতেও কিন্তু প্রুভ হয়ে গেছিল যে সে রয়েছে, মানে সে তোমার হচ্ছে গিল্টি। কমিটি কিন্তু এখানে, কমিটি এখানে লিখে দিচ্ছি, লিখে রাখবে, কমিটি কিন্তু রিপোর্ট দিয়েছিল যে হি ওয়াজ গিল্টি, মানে মিসবিহেভিয়ার কারণে সে গিল্টি রয়েছে। কিন্তু এই যে বিলটা উঠলো, সেই বিলটা কিন্তু ইমপিচমেন্ট মোশন কিন্তু লোকসভাতে পাস হলো না, লোকসভাতেই ডিড নট পাস, লোকসভাতেই এটা পাস হলো না, ডিড নট পাস। সেই কারণে কি হলো, বিলটা খারিজ হয়ে গেল। কেন লোকসভাতে হলো না? তাহলে গভর্নমেন্ট কে ছিল, নিজেরাই বলো, বুদ্ধি করে বলো। 1991-93-তে গভর্নমেন্ট কে ছিল? পিএম কে ছিল? নরসিমা রাও। নরসিম্মা রাও। কোন পার্টি থেকে? কংগ্রেস। ভেরি গুড। তাহলে যদি পরীক্ষা দেখো কত ডেপথে, যত ডেপথে কোশ্চেন আসুক, ভয় পাবে? তাহলে কংগ্রেস পার্টি, কংগ্রেস কিন্তু এখানে এগেনস্টে ভোট দিয়েছিল, কংগ্রেস ওয়াজ এগেনস্ট। ব্যাস, হলো না? মনে থাকবে? বিলটা কি অন্য পার্টি এনেছিল? অবশ্যই অপোনেন্ট পার্টি এনেছিল, বিরোধী পক্ষ থেকে এসেছিল, ঠিক আছে? কংগ্রেস পার্টি যেহেতু এর এগেনস্টে ছিল, হলো না, বিলটা পাস করা পসিবল হলো না। ওকে, দেখো আজকে যতটা বললাম প্রত্যেকের ক্লিয়ার? ওকে, দেখো তাহলে পরের দিন আমরা এই যে এগুলো, যে সুপ্রিম কোর্টের যে কাজগুলো, সুপ্রিম কোর্ট কি কি কাজ করে থাকে সেগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাস করব পরের দিন। কাজ, তাহলে কাজের আগে আমি প্রথমে তোমাদের সাথে একটু ডিসকাস করব যে শুধু জাজ ছাড়া যে সুপ্রিম কোর্টে কিছু অ্যাক্টিং চিফ জাস্টিস হয়, অ্যাড হক জাজ হয়ে থাকে, রিটায়ার্ড জাজ হয়ে থাকে, তারা কে, তারা কিভাবে অ্যাপয়েন্ট হয়, সেগুলো সম্পর্কে আমি বলে দেবো। তারপর আমি ডাইরেক্ট কাজের মধ্যে চলে যাব। ওকে?